বন্ধুরা, আজ আমরা এমন কিছু পর্দার অন্তরালের সত্য ফাঁস করব যা পশ্চিমা মিডিয়াতে দেখার সুযোগ আপনার হবে না। একদিকে ইরান যখন অর্থনৈতিক মুক্তির আশায় ভারতের হাতে তার কৌশলগত চাহাবার বন্দরের চাবিকাঠি তুলে দিয়েছিল, ঠিক তখনই ডালপালা মেলেছে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার গুঞ্জন। ভারতের সাথে ইসরায়েলের ক্রমবর্ধমান গোপন সামরিক সক্ষতা কি আসলে ইরানের ঘরেই মোসাদের নজরদারির জানালা খুলে দিচ্ছে? চাবাহার খিতাবে ইরানের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে? শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে বড় ধাক্কা খেল মার্কিন নৌবাহিনী। যে ইউএস জেরার্ড আর ফোর্ড রণতরী নিয়ে দাপট দেখাচ্ছিল ওয়াশিংটন, মাঝপথে কেন অচল হয়ে মুখ লুকিয়ে ফিরতে হচ্ছে এই সমুদ্র দানবকে? পেন্টাগন যান্ত্রিক ত্রুটি কথা বললেও আসল সত্যটা কি তবে ইরানের বিধ্বংসী ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাত? আর কেনই বা সংযুক্ত আরব আমিরাতকে বেছে বেছে টার্গেট করছে তেহরান? 17 দিনে 3000 মিসাইল আর ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যের মানচিত্র কি তবে বদলে যেতে শুরু করেছে? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা খতিয়ে দেখব ভারতের দ্বিমুখী নীতি, মার্কিন রণতরীর পতন এবং মধ্যপ্রাচ্যের এই নতুন অগ্নিগর্ভ সমীকরণ। পুরো ভিডিওটি না দেখলে এই ভূ রাজনীতির আসল রহস্য আপনার অজানা থেকে যাবে। ইরান তার দক্ষিণ পূর্ব উপকূলের চাহাবার বন্দরের দুটি প্রধান টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিয়েছিল ভারতের হাতে তুলে একেবারে নিশ্চিন্তে। পেছনে প্রধান কারণ ছিল অর্থনৈতিক স্থিরতা কাটানো এবং আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পণ্য পরিবহনের একটি বিকল্প পথ তৈরি করার জন্য। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান যখন বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন ছিল, তখন ভারত সেখানে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমানে চাহাবার বন্দরে কয়েকশো ইরানি ও ভারতীয় কর্মী কাজ করছেন, যদিও সঠিক সংখ্যাটি নিরাপত্তার কারণে জনসম্মুখে আনা হয় না এবং মাঝখানে খবর হয়েছিল যে ভারত এটি বন্ধ করে দিয়েছিল। পুরোপুরি বন্ধ হয়নি, তবে ভারতের ইন্ডিয়া স্পোর্টস গ্লোবাল লিমিটেড IPGL এই বন্দরের কার্যক্রম তদারকি করে। ইরানের জন্য এটি একটি বিশাল বাজি, কারণ তারা মনে করছে এই বন্দরের মাধ্যমে ভারতের সাথে অংশীদারিত্ব তাদের ভূ রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে দেবে। এখানে ইরান ভুল করেছে। তবে মুদ্রার উল্টো পিঠ বেশ উদ্বেগজনক। ভারতের সাথে ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক ও গোয়েন্দা ঘনিষ্ঠতা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। আপনি ঠিকই বলেছেন, চাবারের মতো সংবেদনশীল স্থাপনায় বিদেশি নাগরিক বা বিদেশি সংস্থার অবাধ যাতায়াত গোয়েন্দা অনুপ্রবেশের পথ প্রশস্ত করে দিতে পারে না, প্রশস্ত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ভেতরে যে একের পর একটা হাই প্রোফাইল গুপ্ত হামলা এবং পারমাণবিক স্থাপনায় নাশকতার ঘটনা প্রমাণ করে ইরানের গোয়েন্দা বলয় বা ইনার সার্কেলে বড় ধরনের ফাটল রয়েছে। মোসাদের এজেন্টরা প্রায় সে তৃতীয় কোনো দেশের ছদ্মবেশে বা স্থানীয়দের অর্থের বিনিময়ে ব্যবহার করে তাদের মিশন সফল করে। এই অভ্যন্তরীণ মিশরীয় ঘোড়া যাকে বলা হয় বা বিশ্বাসঘাতকদের কারণে ইরান তার শ্রেষ্ঠ সন্তানদের রক্ষা করতে হিমশিম খাচ্ছে। সর্বশেষ এ বলিদান হয়েছে লারাজানি। ভারত ও ইসরায়েলের মধ্যকার গভীর সামরিক সম্পর্ক এবং তাদের গোপন তথ্য বিনিময়ের বিষয়টি এখন ওপেন সিক্রেট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের পরপরই আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি কাকতালীয় না হতে পারে, কারণ সে ফেরত আসার পর থেকে ইরানে অ্যাটাক শুরু করে ইসরায়েল 28শে ফেব্রুয়ারি। ইরান ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলেও ভারত সবসময় ইসরায়েল স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছে। এটার প্রমাণ বহু আছে, আপনারা একে একে সব দেখতে পাবেন। ফলে ভারতের হাতে কৌশলগত বন্দরের নিয়ন্ত্রণ থাকা মানে হলো ইসরায়েলি গোয়েন্দাদের জন্য ইরানের ঘরের ভেতরে নজরদারির একটা জানালা খুলে দেওয়া। যদি ইরান তাদের নিরাপত্তা বলয় থেকে এই সম্ভাব্য অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে না পারে, তবে ভবিষ্যতে আরও বড় ধরনের জাতীয় নিরাপত্তা সংকটের মুখে পড়ার ঝুঁকি থেকেই যায়। আপনারা চিন্তা করেন, 28শে ফেব্রুয়ারি খামেনি সহ আলী খামেনি সহ 40 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছে ইসরায়েলি আক্রমণে। ইসরায়েল বলছে তারা 3 বছর ধরে ট্র্যাক করছিল ওই এলাকায় যত CCTV ফুটেজ ছিল, এগুলো কথার কথা। এগুলো ভারতের মাধ্যমে যে ইসরায়েলি এজেন্টগুলো ইরানে ছড়িয়ে আছে তাদের মধ্যে তথ্য পেয়ে গেছে। তথ্য পেয়ে একের পর এক শীর্ষস্থানীয় নেতাদের মেরে ফেলছে ইসরায়েল টার্গেট করে করে। যদিও ইরানের শাসন ব্যবস্থা অন্যরকম, ব্যক্তিকেন্দ্রিক না, প্রতিষ্ঠানটাই ওভাবে তৈরি হয়েছে যে একটার পর একটা নেতা তারা প্রডিউস করে, কিন্তু কতদিন?
প্রশ্নটা হলো কতদিন। ইরান অভিমুখে যাত্রার মাঝপথে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি ও দুর্ঘটনা কবলে পড়ে ফিরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতলী ইউএস জেরার্ড আর ফোর্ড। বর্তমানে লোহিত সাগরে অবস্থানরত এই যুদ্ধজাহাজটি তেহরানের সাথে যুদ্ধের 18তম দিনে এসে অচল হয়ে পড়ায় মেরামতের জন্য গ্রিসের সৌদাবে বন্দরের দিকে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য মতে রণতলীটি বহুমুখী সংকটের সম্মুখীন। নাম্বার 1, জাহাজের প্রধান লন্ডে এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 200 নাবিক ধোঁয়াজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ 30 ঘন্টা সময় লাগে, যার ফলে প্রায় 100টি থাকার জায়গা ক্ষতিগ্রস্ত হয় এবং সেনারা মেঝেতে ঘুমাতে বাধ্য হন। নাম্বার 2, রণতরীটির টয়লেট সিস্টেম বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। অবস্থা এতটাই শোচনীয় যে বাথরুম ব্যবহারের জন্য নাবিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। দীর্ঘ 9 মাস ধরে মোতায়েন থাকা এই রণতরীটি এর আগে ভেনেজুয়েলা অভিযানেও অংশ নিয়েছিল। একদিকে দীর্ঘস্থায়ী ক্লান্তি, অন্যদিকে জাহাজের অভ্যন্তরে অবকাঠামোগত ব্যর্থতা মার্কিন সেনাদের মনোবল আর যুদ্ধ প্রস্তুতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে আসা এই সমুদ্র দানব এখন নিজের অস্তিত্ব রক্ষায় পিছু হটতে বাধ্য হচ্ছে। কিন্তু এই কথাগুলো যখন আমি বলবো আপনারা মন দিয়ে শুনেন, আসল ঘটনা আমি আমাদের বলি। কিন্তু আসল কথাটা কেউ বলছে না যে ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র আঘাতে অকেজো হয়ে এই রণতরীটি ফেরত যাচ্ছে নিজ দেশে। আগে গ্রিসে যাবে, তারপরে নিজ দেশে যাবে। এবং এইসব রণতরীতে যখন অবৈধভাবে ইসরায়েল থেকে এবং আমেরিকা ইরানে অ্যাটাক করলো, তখন মার্কিন সেনারা, মেরিন সেনারা প্লাকার্ড হাতে নো মো ওয়ার, ব্যাক টু ইউএস এভাবে দেখিয়ে তারা এই যুদ্ধের বিরুদ্ধে চলে গিয়েছিল। এরপর তো হামলা ইরানে রয়েছে। এখন বাণিজ্য রক্ষা করতে এটা আস্তে ঠেলে ঠেলে ঠেলাগাড়ির মতো নিয়ে যাচ্ছে গ্রিসে। দীর্ঘ 20 দিনে উত্তেজনা শেষে মধ্যপ্রাচ্যের আকাশ প্রকম্পিত করে ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। এখন যখন আমি আপনাদের সাথে কথা বলছি, এখনো প্রকম্পিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বেঁচে থাকা অল্প অল্প কিছু ঘাঁটি, বাকি সব তো উড়াই দিচ্ছে। আর ইসরায়েলের ভিতরে তামা তামা করে দিচ্ছে ইরানি মিসাইল আর ওয়ান ওয়ে ড্রোন। এই আক্রমণ কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি দশকের পর দশক ধরে চলা দমন পীড়ন এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে এক চূড়ান্ত জবাব। কেন এই হামলা যুক্তিসঙ্গত? ইরানের পক্ষ থেকে এই আক্রমণকে দেখা হচ্ছে আত্মরক্ষার বৈধ অধিকার হিসাবে। বছর পর বছর ধরে ইরানে পরমাণু বিজ্ঞানী হত্যা, সাইবার হামলা, সিরিয়া ও লেবাননে ইরানের স্বার্থে আঘাত হানার যে নীতি ইসরায়েল অনুসরণ করে আসছিল, এই হামলা তার একটি অবিধারিত পরিণতি। এছাড়া গত 18-19 দিনে যে তেহরানে ক্ষতি হয়েছে সেটাও পুষিয়ে নিচ্ছে ইরান। তেহরানের যুক্তি স্পষ্ট, যদি আন্তর্জাতিক সম্প্রদায় আগ্রাসন থামাতে ব্যর্থ হয় তবে প্রতিরোধের ভাষা একমাত্র পথ। 19তম দিনে যে হামলাগুলো হয়েছিল, বিশেষ করে 18তম দিনে ইরান যে হামলা করেছিল লারিজানি মৃত্যু হওয়ার পর থেকে, এবং তাদের বাসের যে প্রধান কন্ট্রোলার ছিল সে মৃত্যু, এবং আরও রিউমার রয়েছে যে তাদের গোয়েন্দা মন্ত্রী যাকে বলা হয় তাকেও হত্যা করেছে ইসরায়েল। এখন পর্যন্ত ইরান সেটা সার্টিফাই করেনি। এইসব হামলার প্রতিশোধ নিতে এবং বিশেষ করে দ্বিতীয় দিনে, এই যুদ্ধের দ্বিতীয় দিনে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রতে যৌথভাবে 2টা ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরানের নিরীহ শিশুদের স্কুলে, তাদের হামলার পরিপ্রেক্ষিতে। এবং এর সঙ্গে তো রয়েছে আলী খামেনির মৃত্যু, মোস্তফা খামেনির আহত হওয়া, সব কিছু মিলে ইরানের এর যে হামলাটা, এই রেঞ্জটা কিন্তু দিনে দিনে বাড়ছে। এবং তারা এই হামলায় খোরামশাহ 4, তারপরে হচ্ছে ফাত্তা 2, খাইবার শেকান, তারপরে হচ্ছে কি সেজ্জিল, সব ধরনের ক্ষেপণাস্ত্র আস্তে আস্তে তারা ব্যবহার করছে। এর সাথে তাদের তো ওয়ান ওয়ে ড্রোনগুলো রয়েছে, এগুলা ঠেকাতে হিমশিম খাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড, আয়রন ডোম যে কটা বেঁচে আছে সবগুলো তো এমনি ধ্বংস করে দিচ্ছে। এবং ইসরায়েলে তাদের নিজস্ব অ্যারো যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সবগুলো এখন তামা। এই জন্য ইরান এখন যতই হামলা করছে, বিশেষ করে 12 থেকে 13তম দিন থেকে 80টা মারলে 80টাই পিন পয়েন্টে পড়ছে, কারণ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো মিসাইল নেই। তার আন্দাজে সেগুলো ছুটছে। এবং এখন তো ক্লাস্টার বোমা মারতেছে, কয়টাকে তারা থামাবে। এবং আপনি এখন এই ভিডিও শেষ করে আল জাজিরা, তারপর হচ্ছে রয়টার্স, তারপর হচ্ছে ইরানের সংবাদ সংস্থা, তারপরে হচ্ছে যেটাকে বলা দ্য গার্ডিয়ান ঢুকেন। ইরানের পাশাপাশি ইসরায়েলের যে ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলো, এলাকা, সেগুলো ছবি এখন তারা প্রকাশ করছে নিজেরা বাঁচার জন্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাত এখন চরম রূপ নিয়েছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া
এই যুদ্ধে গত 17 দিনে, আমি যদি বলি হিসাব করে 17 না, গত 19 দিনে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 3000-এরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আল জাজিরা যে প্রতিবেদন, সেখানে দেখা যাচ্ছে এই হামলার সবচেয়ে বড় লক্ষ্যবস্তু হয়েছে সংযুক্ত আরব আমিরাত, কারণ সেখানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে, ইসরায়েলেরও রয়েছে এবং মার্কিন সেনাবাহিনীর লোকজন রয়েছে। বেস থেকে পালিয়ে থেকে সেখানকার হোটেলগুলোতে থেকেছে, সেখানে আবাসিক স্থলে আত্মীয় স্বজনের বাসায় উঠেছে, প্লাস হচ্ছে বাসা ভাড়া করে নিচ্ছে। আর সেই সব জায়গায় ড্রোন খুঁজে খুঁজে, রাশিয়া এবং চীনের দেওয়া তথ্য অনুযায়ী খুঁজে খুঁজে তাদের সেখান থেকেও পাছা লাল করে ফেলছে। মোট নিক্ষিপ্ত অস্ত্রের অর্ধেকেরও বেশি আঘাত এনেছে এই দেশটিতে। হামলার মূল লক্ষ্য ক্ষয়ক্ষতি আমিরাতে মূলত যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, আবুধাবির আল দাফরা বিমান ঘাঁটি এবং দুবাইয়ের জেবেল আলী বন্দর লক্ষ্য করে ইরান অধিকাংশ হামলা চালিয়েছে। তবে সামরিক স্থাপনার বাইরেও দেশটির বিমানবন্দর, তেল খনি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি দপ্তরেও আঘাত এনেছে ইরানি ড্রোন আর ক্ষেপণাস্ত্র। দুর্ভাগ্যবশত এসব হামলায় এখন পর্যন্ত 8 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 6 জন নিরাপরাধ বেসামরিক নাগরিক। কেন হয়েছে এটা জানেন? যখন 2-1টা ইন্টারসেপ্ট করতে পারে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, তখন সেগুলো ইচ্ছা করে জনবহুল স্থানে তারা ফেলে, যাতে ইরানের বদনাম হয়। এগুলা সমুদ্রে বা ফাঁকা মরুদ্যানেও ফেলা যেত, কিন্তু এগুলো ইচ্ছা করে আমেরিকানরা ইন্টারসেপ্ট করে ঘুরিয়ে জনবসতিপূর্ণ এলাকায় আরবে ফেলে, কারণ আরবরা যেন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। আর যুদ্ধের প্রেক্ষাপট ঝঙ্কাতের মূল রয়েছে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ব্যর্থ সংলাপ। গত 27শে ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হওয়ার পরদিন থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ সামরিক কমান্ডার সহ প্রায় 2000 মানুষ প্রাণ হারায়। বর্তমান পরিস্থিতি যদি আপনি হিসাব করেন, ইরান এই অভিযানে পাল্টা জবাব হিসেবে উপসাগরের অঞ্চলের 6টি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে। এই 20তম দিনেও সৌদি আরব, কাতার ও কুয়েত সহ অন্যান্য দেশ তালিকায় থাকলেও ভৌগোলিক ও কৌশলগত কারণে আমিরাত এখন যুদ্ধের অন্যতম প্রধান রণক্ষেত্রে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা বিশ্ব রাজনীতি ও নিরাপত্তার জন্য এক চরম উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী বন্ধুত্বের আড়ালে যখন স্বার্থের সংঘাত শুরু হয়, তখন মানচিত্র বদলে যেতে সময় লাগে না। ভারত একদিকে চাহাবাদ দিয়ে অর্থনৈতিক স্বপ্ন দেখাচ্ছে, অন্যদিকে ইসরায়েলের সাথে তাদের মাখামাখিকে ইরানের পিঠে ছুরিকাঘাতে নামান্তর। তেহরান কি পারবে তার ঘরের ভেতরে থাকা এই বিজাতীয় জানালার কাজ ভেঙে ঘুরিয়ে দিতে? আর মার্কিন নৌবাহিনীর সেই দম্ভ, ইউএসএস জেরার্ড ফোর্ট, পেন্টাগন যাকে অপরাজেয় বলতো, আজ তো টয়লেট নষ্ট হওয়া আর আগুনের অজুহাতে সমুদ্র থেকে মুখ লুকিয়ে পালাচ্ছে। এটা কি কেবল যান্ত্রিক ত্রুটি, নাকি পারস্য উপসাগরের সার্বভৌমত্বের কাছে বিশ্ব শক্তির নতি স্বীকার? উত্তরটা সময়ের গর্ভে থাকলেও ধ্বংসস্তূপের চিহ্ন কিন্তু অন্য কথা বলছে। মধ্যপ্রাচ্যের আকাশে আজ যে 3000 মিসাইলের গর্জন আমরা শুনছি, তা কেবল বারুদের খেলা নয়, এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম যন্ত্রণা। আমিরাত থেকে ইসরায়েল, সবাই আজ বুঝতে পারছে প্রতিরোধের দেয়াল কতখানি শক্ত হতে পারে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় ভারত কি সত্যি ইরানের বিশ্বাস ভঙ্গ করছে, নাকি মার্কিন নৌবাহিনীর এই পলায়ন মধ্যপ্রাচ্যের পশ্চিমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণের অনুপ্রেরণা। বাংলাদেশ থেকে কাতার, ইউরোপ থেকে আমেরিকা, বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, খবর সংযোগের সাথেই থাকুন। সত্যের সন্ধানে আমরা আপোষহীন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।